আজকে আজকে আমাদের এই আলোচনায় টিভি সেটের সামনে সামনে বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশি এবং যেসব প্রবাসী যেসব এবং হোমিওপ্যাথি এবং ডাক্তারগণ হোমিওপ্যাথি এই ডাক্তারগণ লাইভ দেখছেন, এই লাইভ তাদের দেখছেন, সকলের কাছে আমি সকলের কৃতজ্ঞতা কাছে জ্ঞাপন আমি করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বন্ধুগণ, আজকে আমরা আমরা মানব দেহের মানব দেহের সবচেয়ে একটি একটি অঙ্গের সম্পর্কে আলোচনা করছি। সেটা হচ্ছে কিডনি। কিডনি। কিডনি কি? কিডনি কি? কিডনি বা কিডনি বাংলায় বা যাকে বাংলায় বৃক্ক, যাকে বৃক্ক, মানব শরীরের একটি অতীব গুরুত্বপূর্ণ অঙ্গ, লাইক ব্রাজিল নাট। ব্রাজিল নাট। এটা দেখতে ব্রাজিল নাটের মতো। কিডনিকে সুপার সুপার কম্পিউটার 10তলা বাড়ির ছাদে বসানো ট্যাঙ্কি কিংবা কিংবা বিভিন্ন ফ্ল্যাটে পানি সরবরাহের পাইপ পাওয়া যায়। আমি যদি এটাকে আমি একটা যদি এটাকে একটা গল্পের থেকে বলি, তাহলে আপনারা জানেন, আপনারা বসবাস করছেন সেই বাসার ছাদের উপরে টাঙ্কিতে পানি ভরে গেলে বিভিন্ন ফ্ল্যাটে পাইপের মাধ্যমে পানি সরবরাহ হয়। যদি ছাদের টাঙ্কিতে পানি না থাকে এবং এই পানি যদি সরবরাহ করানো হয়, আপনি রান্না বান্নার কাপড় ধোয়ার কাজে আপনি কোনো কাজই করতে পারবেন না। ঠিক কিডনি আমাদের এরকমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সেই অঙ্গের যদি আমি অ্যানাটমিক্যাল ব্যাখ্যা করি, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা মানুষের দেহে দুটি কিডনি আছে। দুটি কিডনি কোথায় আছে? স্ত্রী পুরুষ উভয়ের শরীরে, সাধারণত নাভির ঠিক উল্টা পিছনের দিকে কিডনির অবস্থান। মেরুদণ্ডের দুই পাশে কোমরের অংশে অবস্থিত। T12 to L3. Although the right kidney is often situated slightly lower due to the presence of the liver, থাকার কারণে কিছুটা ছোট হয়ে থাকে, অর্থাৎ লিভারের কারণে ডাইন কিডনিটা একটু ছোট হয়ে থাকে। এটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। যেহেতু আমি এখানে দেখাতে পাচ্ছি না, দেখাতে পারলে খুব ভালো হতো। লেফট কিডনি অ্যান্ড দি রাইট কিডনি। আপনার রাইট কিডনির উপরে আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আপনারা জেনে খুশি হবেন যে অনেকগুলি গবেষণা হয়েছে কিডনির উপরে। সেই গবেষণায় গবেষকরা কি পেয়েছেন? Several studies have shown that total of nephron glomerulus number varies widely in normal human kidneys, whereas the studies agree that average nephron number is approximately 9 lakhs to 1 million per kidney. অর্থাৎ প্রতিটা কিডনিতে কমপক্ষে প্রায় 9 লক্ষ নেফ্রন রয়েছে। নেফ্রনটা কি? কিডনির এই নেফ্রন হচ্ছে একটা চা ছাঁকনি, যেমন আপনার বাসায় আছে। চা ছাঁকার জন্য যে ছাঁকনিটা ব্যবহার করেন, আপনি ওই ছাঁকনিটা গুনে দেখেছেন কিনা কতটা ছিদ্র আছে যার মধ্যে দিয়ে পানি পাস করবে, বাট চা ওখানে যাবে না। এখন যদি একটা ছিদ্র বা দুইটা ছিদ্র নষ্ট হয়ে যায়, একটা বা দুইটা ছিদ্র তার যদি কেটে যায়, বড় হয়ে যায়, তাহলে আপনি আপনার কাপে যেভাবে চা চাবেন ঠিক সেভাবে কারণ তখন চায়ের গোড়া আপনার কাপের ভিতরে চলে যাবে। কিডনি ঠিক তেমনি। এই যে 9 লক্ষ বা 1 বিলিয়ন নেফ্রন রয়েছে, সেই নেফ্রনের যদি ক্ষতি হয়, তাহলে আপনার কিডনির ক্ষতি হচ্ছে বলে আপনি ধারণা করতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে কিডনি সম্পর্কে বিখ্যাত চিকিৎসকগণ, যারা কিডনি বিশেষজ্ঞ, তারা কি বলেছেন। আমি এই বিষয়ে গত 11 মার্চ 2021
বিশ্ব কিডনি দিবসে আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার MS সামাদ তিনি বলেছেন, লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ। আপনার কিডনি ডিজিজ হলেও আপনাকে ভালোভাবে বাঁচতে হবে। এই শীর্ষক শিরোনামে দৈনিক যুগান্তরে তিনি লিখেছেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে 2005 সালে বিশ্বে প্রায় 5 কোটি মানুষের মৃত্যু ঘটে। তন্মধ্যে 3 কোটি মানুষ কোনো না কোনো ভাবে কিডনি রোগের সঙ্গে সম্পৃক্ত ছিল। আপনি ভাবুন, 5 কোটি লোক মারা গেছে, 3 কোটি লোক কিডনির সাথে সম্পৃক্ত ছিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণায় আরো দেখা যায়, একবার কিডনি বিকল হলে তার চিকিৎসা ব্যয় এত বেশি যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ উন্নয়নশীল দেশের 10 ভাগ কিডনি রোগীও দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যেতে পারে না। 10 ভাগও চালিয়ে যেতে পারে না। বাকি 90 ভাগ রোগী অর্থ চিকিৎসা বা বিনা চিকিৎসায় মারা যায়। অনেক পরিবার বসত ভিটা বিক্রি করে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আবার অনেক টাকা খরচ করেও জ্ঞানের স্বল্পতার কারণে সুস্থ থাকতে পারে না। যদি কারো একবার কিডনি রোগ হয় তাহলে তারা আতঙ্কিত হয়ে যায়, তাদের মধ্যে ভয় ঢুকে যায় যে রোগ আর সারবে না এবং এই রোগ সারার মতো অর্থ বিত্ত আমার নাই। সুতরাং সে ভাবে মৃত্যুই তার একমাত্র অবলম্বন, মৃত্যু তার একমাত্র ঠিকানা। চিকিৎসা এখানে দুটো হয়ে থাকে, একটি হচ্ছে কিডনি সংযোজন, আর একটা হচ্ছে কিডনির সংযোজন এবং ডায়ালাইসিস। এই যে দুটি চিকিৎসা বা বহুল উন্নত দেশে চিকিৎসা বীমা আছে, আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে এই চিকিৎসা বীমা থাকার কারণে জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে রোগীরা সাহায্য পেয়ে থাকে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় যন্ত্রে নিয়োজিত সকল ব্যক্তিকে আমি এই বীমা সুবিধাটা চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অধ্যাপক ডাক্তার MS সামাদ, লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ, এই মন্তব্য থেকে আমি কিডনি রোগীদের চিকিৎসায় ব্রত হয়ে কিডনি রোগীদের নিমিত্তে কিভাবে তাদেরকে সাহায্য করা যায় সেই বিষয়ে আলোচনা আমার আজকের এই আলোচনায় যারা শুনছেন এবং দেখছেন তারা যদি এটা ধৈর্য ধরে শোনেন এবং দেখেন, নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম এবং শহরবাসীকে বাঁচানোর একটি পথ খুলে দিতে পারে। গবেষণায় কিডনি রোগীদের মূলত 3টি কারণের উল্লেখ করা হয়। একটা হচ্ছে ডায়াবেটিস, 2 হচ্ছে উচ্চ রক্তচাপ এবং 3 হচ্ছে নেফ্রাইটিসে কিডনির বিভিন্ন সমস্যা। এই যে 3টি রোগের কথা আমি বললাম, এই রোগ সম্পর্কে যদি সচেতন হওয়া যায়, মানুষকে সচেতন করা যায়, তাহলে 80 ভাগ লোক কিডনি নষ্ট থেকে বিরত থাকবে, কিডনি বিকল থেকে তারা বেঁচে যাবে। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়াতে বেশিরভাগ মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। অথচ একটু সচেতন হলে 50 থেকে 60 ভাগ রোগী কিডনির বিকল প্রতিরোধ করতে পারে। এখন এই যে গবেষকরা যে গবেষণা কথা বলেছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, তুলে ধরলাম। এবার আসুন, আমরা প্রায় বলি, যেমন আজকের এই ইয়েতেও হেডলাইনে লেখা আছে যে হোমিওপ্যাথি কিডনি রোগের চিকিৎসায় শ্রেষ্ঠ কেন। হোমিওপ্যাথি ডাক্তাররা প্রায় নিজেরা গর্ব করে বলে থাকে হোমিওপ্যাথি প্রকৃত বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা এবং সে কারণে হোমিওপ্যাথি চিকিৎসা করলে মানুষ আরোগ্য লাভ করে। তাহলে আমরা এখন দেখি প্রকৃতপক্ষে এটা কি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা করে মানুষের আরোগ্য করতে পারে, কিডনির মতো দুরারোগ্য ব্যাধি থেকে তাদেরকে মুক্তি দিতে পারে, সেই দিকটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মানুষ অসচেতন এবং অজ্ঞতার কারণে অকারণে অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক, NSAID
যেমন প্যারাসিটামল, অ্যাসপিরিন, ডিসপ্রিন, আইবোফ্রোমিন বা কম্পাউন্ড পেনকিলার্স, কোমোডামল, কোমোডাপ্রিন, ডাইড্রামল ইত্যাদি ওষুধ সেবন করে থাকে। শুধু তাই নয়, মেয়েদের মাসিক চক্রের সময় তারা প্রায় বুটাপেন বা এই জাতীয় ওষুধ ব্যবহার করে। জন্ম নিরোধের জন্য তারা বিভিন্ন ওষুধ ব্যবহার করে। পেনকিলার ওষুধ সেবন করার কারণে কিডনি ইফেক্ট হয়, কিডনি নষ্ট হয়। আমার অ্যালোপ্যাথি বিজ্ঞ বিশেষজ্ঞ বন্ধুরা একথা বলেন যে পেনকিলার ওষুধ যত কম খাবেন ততই ভালো। তাহলে আপনি বুঝলেন যে ওষুধ আপনি খাচ্ছেন সেটা কি আপনার কিডনির জন্য বন্ধু না কিডনির জন্য শত্রু, তা আমরা দেখলাম। আমরা কি দেখছি? আমরা দেখছি প্রায় আমরা রোগীদের বলে থাকি অ্যালোপ্যাথিক ওষুধের সাইড ইফেক্ট আছে। এটা ভিসিয়াস সার্কেল। ভিসিয়াস সার্কেল কি? ভিসিয়াস সার্কেল হচ্ছে ম্যান ইজ পোর বিকজ হি ইজ পোর, হি অর শি হ্যাজ নো ক্যাপিটাল, নো সেভিংস, নো ইনভেস্টমেন্ট, নো ক্যাপিটাল, and last no profit, so he or she being always poor। অর্থাৎ যার কাছে পুঁজি নাই সে বিনিয়োগ করতে পারে না, সে কারণে তার সঞ্চয় হয় না, তাই সে পুঁজিপতি বা টাকার মালিক হতে পারে না। সেই জন্য বলেছি এটা ভিসিয়াস সার্কেল অফ ভিসিয়াস সার্কেল। এখন আমরা দেখি আমাদের অ্যালোপ্যাথি ওষুধে কিরকম ভিসিয়াস সার্কেল করছে। দেখেন আপনি যাবেন হাঁটু কিংবা বাতের ব্যথা নিয়ে, পাবেন আপনি পেনকিলার আর সাথে পাবেন গ্যাস্ট্রিকের প্রতিরোধের ওষুধ। তাহলে পেনকিলারের জন্য আপনার যাবে কিডনি, আর আপনি যদি এক নাগাড়ে গ্যাস্ট্রিকের ওষুধ লাইক সেকলো 40 mg, পেন্টোনিক 20 mg, সার্জেল 20 mg or ফেমোটেডিন ইউএসপি 20 mg বা এইসব গ্রুপের অন্য যে কোনো নামের গ্যাস্ট্রিক প্রতিরোধক ওষুধ এক নাগাড়ে 3 মাস বা দীর্ঘদিন সেবন করেন, তাহলে আপনার বেড়ে যাবে কিটেনিন। সুতরাং কিটেনাইন হচ্ছে কিডনি খারাপের সবচাইতে সর্বপ্রথম এবং প্রধান কারণ এবং লক্ষণ। তাহলে কিটেনিন কেন বাড়ছে? বন্ধুগণ, আপনারা আজকে জেনে গেলেন যে যারা এক নাগাড়ে 3 মাসের বেশি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, গ্যাস্ট্রিক প্রতিরোধের ওষুধ খাচ্ছেন, তাদের কিটেনিন বেড়ে যাচ্ছে। সুতরাং আজ থেকে আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া কমিয়ে দেন অথবা খাওয়া বন্ধ করে দেন। এবার আপনাকে তাহলে কি হলো? হাঁটুর ব্যথার ওষুধ খাইলেন আর গ্যাস্ট্রিক প্রতিরোধের ওষুধ খাইলেন, আপনার কিটেনিন বেড়ে গেল। এখন কিটেনিন বেড়ে গেলে আপনি কোথায় যাবেন? বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার AK সামাদ কিংবা অধ্যাপক নাজনীন আহমেদের ন্যায় কিডনি যারা চিকিৎসক তাদের কাছে আপনাকে যেতে হবে, তাদের পরামর্শ নিতে হবে, তাদের কথা মতো চলতে হবে এবং ওষুধ সেবন করতে হবে। পাবেন কি? কিডনি প্রোটেক্টিভ মেডিসিন অ্যান্ড অ্যাডভাইস এর একটি লম্বা তালিকা। সেই তালিকার সাথে থাকবে কি খাবেন আর কি খাবেন না। তাহলে আমরা যারা হোমিওপ্যাথ, আজ থেকে 270 বছর আগে মহাত্মা হানিম্যান বলে গেছেন যে তোমার যদি ধূমপান করার অভ্যাস থাকে তাহলে তুমি ধূমপান ছেড়ে দাও, কারণ ধূমপানে বিষপান, এর কোনো উপকারিতা নাই। তুমি যদি কাঁচা লবণ খেয়ে থাকো তো লবণ খাওয়া বন্ধ করো। আমরা এখন আধুনিক বিজ্ঞানে এসে কিডনির রোগীদের বলছি যে তোমরা এই যেখানে সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম আছে, সে লবণ খাইও না, রেড মিট খাইও না, ওখানে কিডনির পরিমাণ বেশি। যে এই রকমের খাবার খাবা তো সবজি খাবা, তাও গরম পানি করে অর্ধেক পানি ফেলাই দিবা। তারপরে
সেই সবজি আবার ধুয়ে খাবা। তাহলে এই যে আপনি খাবারের যে একটা তালিকা পেলেন, সেই সাথে ওষুধও খেলেন, বাট ওষুধ খাইলেই কি আপনার কিডনি ভালো হয়ে গেল? নো, 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 কিডনি ভালো হয়ে গেল না। কিডনি প্রোটেক্টিভ হলো আমার বন্ধুদের কথায় যে আপনার যেটুকু নষ্ট হয়েছে সেখানে আপনি দাঁড়িয়ে থাকেন, স্ট্যাগনেন্ট হন, যেন আর পচিড না হয়। সুতরাং আপনি পচিড হলো না, আপনি সেখানে দাঁড়িয়ে থাকলেন। যদি আপনি চিকিৎসকের কথা না মানেন, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সেই 2005 সালে যে 5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল, যার 3 কোটি ছিল কিডনির সাথে সম্পর্কিত, এবং কিডনির সাথে সম্পর্কিত যেসব চিকিৎসা, সেসব চিকিৎসা অনেক ব্যয়বহুল, যা আমাদের বিজ্ঞ চিকিৎসকগণ বলে থাকেন যে চিকিৎসার অভাবে 90% রোগী অর্ধ চিকিৎসা কিংবা বিনা চিকিৎসায় মারা যায়। অনেক পরিবার বসত ভিটা বিক্রি করে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যায়। সো উই প্রুভড হিয়ার হোয়াট ইজ ভিসিয়াস সার্কেল। তাহলে আমি ভিসিয়াস সার্কেলের যে কথাটি উচ্চারণ করেছিলাম, এখানে এসে প্রমাণ দিলাম যে কিভাবে ভিসিয়াস সার্কেলে আপনি নিমজ্জিত হয়েছেন। এবার আমি কিডনির ফাংশন নিয়ে আলোচনা করব, যে বিষয়টি এত গুরুত্বপূর্ণ। তার কাজটা কি? তার 1 নম্বর কাজ, রিমুভ ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দি বডি, রিমুভ ড্রাগ ফ্রম দি বডি। যে ড্রাগ আপনি খাইলেন, সেই ড্রাগের যে সাইড ইফেক্ট, তা কিডনি দূর করে থাকে। ব্যালেন্স দি ডায়েটস বডিজ ফ্লুইড, রিলিজ হরমোন দ্যাট রেগুলেট ব্লাড প্রেশার, প্রডিউস অ্যান ইফেক্টিভ form of vitamin D that promotes strong, healthy bone. Control the production of red blood cell অর্থাৎ আরবিসি। কিডনি শরীরের রক্ত পরিষ্কার করে মূত্র তৈরি করে, এটা তার প্রথম কার্য। অর্থাৎ বডির যে বর্জ্য পদার্থ আছে, বডিতে যেটুকু নেওয়ার দরকার সেটুকু নিয়ে বাকিটা ইউরিন এক্সক্রিশনের মাধ্যমে সে বডিকে সুস্থ রাখে। সুতরাং সেই ইউরিন যদি আপনার ঠিক মতো তৈরি না হয়, ডিসপাস না হয়, এক্সক্রিয়েশন না হয়, তাহলে আপনার বডিতে রক্তের মধ্যে যে পদার্থ জমবে, যে দূষিত পদার্থ জমবে, তা আপনার বডিতে পৌঁছে যাবে। বডির পায়ের দিকে নিচে নিম্নাঙ্গ কিংবা চোখের নিম্ন পাতা ফুলে যাবে। এটা সাইন অ্যান্ড সিমটম। কেউ না বুঝলেই আপনি মানুষের যে একটা চোখটা বয়স্ক লোকের বা একটা শিশু আপনার চেম্বারে এসেছে, যদি আপনি তার চোখের নিম পাতা অথবা মুখটা ফোলা দেখেন, অথবা পায়ে যদি পানি আসা দেখেন, আর টিপ দিয়ে যদি দেখেন গর্ত হয়ে যায়, আস্তে আস্তে ওঠে, তাহলে আপনি ভাবতে পারেন যে কিডনি ড্যামেজ হতে পারে, হার্টের কারণেও হতে পারে। শরীর থেকে ওষুধের বিষক্রিয়া অপসারণ করে শরীরের তরল ভারসাম্য বজায় রাখে কিডনি, রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি, এবং হরমোন নিঃসরণ করে ভিটামিন ডি কে সক্রিয় করে, হাড়কে শক্তিশালী করে, আরবিসির উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। তাহলে আপনি দেখলেন কিডনির ফাংশন কি। সেটা আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পেরেছি আর আপনারা কতটুকু বুঝে নিয়েছেন। আমি আশা করি আপনারা বুঝেছেন এবং আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি কিনা সেই বিবেচনার ভার আপনাদের উপর। কিডনিতে রক্তের ফিল্টার করার ক্ষমতাটি যদি রোগ দ্বারা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে বর্জ্য এবং অতিরিক্ত তরল হতে বের হতে পারে না। কিডনি হচ্ছে নীরব ঘাতক, মনে রাখতে হবে। এটার সিমটম সহজে দেখা যায় না, এটা নীরব ঘাতক, সহজের লক্ষণাবলী প্রকাশ পায় না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিগনিফিকেন্ট সিমটম হচ্ছে চোখের নিম পাতা দুটি ফুলে দেওয়া এবং পায়ে পানি আসা। যদিও কিডনি রোগের অনেক ধরনের লক্ষণের মধ্যে আমরা নিচে উল্লেখ করছি 5টি সতর্কতামূলক লক্ষণ। এক হলো প্রস্রাবে রক্ত বা প্রোটিন যাওয়া, ক্রেটিনিন এবং ইজিএফআর বেড়ে যাওয়া বা কমে যাওয়া, রক্তের ইউরিয়া নাইট্রোজেন রক্তে পরীক্ষায় সাধারণ সীমার বাইরে চলে গেলে, আপনার কিডনির কার্যকারিতা হ্রাস হয়ে গেলে বার্নের পরিমাণ
বেড়ে যাবে। কিটানিন হলো বর্জ্য যা আপনার রক্তে তৈরি হয়। সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াই দি কিডনি আর সো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কিডনি যে আমাদের খুব গুরুত্বপূর্ণ সে বিষয়টি আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। The kidney are to remove wastage product and excess fluid from the body. These wastage product and excess fluid are removal through the urine. The production of urine involve a highly complex step of excretion and reabsorption. The process is necessary to maintain a stable balances of body chemicals. This is the chemical house. আমি নেক্সট এখনই বলছি সে কথা। The critical regulation of the body is salt, potassium, and acid content is performed by the kidneys. The kidneys also produce hormones that affect the function of other organs. For example, a hormone produced by the kidneys stimulate red blood cell RBC production. Other hormone produced by the kidneys help regulate blood pressure and control calcium metabolism. আপনারা ডাক্তারের কাছে গেলেই ক্যালসিয়াম পাবেন। যদি আপনারা 50 ঊর্ধ্ব বয়সের হন, তাহলে যদি হাঁটুর ব্যথা, গায়ের ব্যথা, পায়ের ব্যথার কথা বলেন, তাহলে তারা হয়তো পরীক্ষা ছাড়াই আপনাকে ক্যালসিয়াম দিয়ে দেবে। যেই আপনি ক্যালসিয়াম খাওয়া শুরু করবেন এক নাগাড়ে 5 বছর বা 2 বছর খাবেন, আপনার প্রোস্টেট ক্যান্সার হবে বা প্রোস্টেটটা বিকল হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। তাহলে আমরা এখানেও এই যে ক্যালসিয়াম খাইলেও আমাদের যে সমস্যা সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আসি নেফ্রনের কাজ কি। আমি আগে উল্লেখ করেছি প্রায় 1 মিলিয়ন নেফ্রন, প্রতিটা কিডনিতে 2.50 মিলিয়নের চেয়ে কম। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে প্রতিটা কিডনিতে 1 মিলিয়ন করে, অর্থাৎ 10 লক্ষ নেফ্রন আছে, চা ছাঁকনির মতো। দেশকাল পাত্র ভেদে এই নেফ্রনের পরিবর্তন বা কম বেশি হতে পারে। যেমন একজন আফ্রিকান, একজন আমেরিকান, একজন হিস্পানিক আমেরিকান, এশিয়ান বা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বা আমেরিকান ভারতীয়দের কিডনি রোগের ঝুঁকি বেশি। বাংলাদেশের সামুদ্রিক অঞ্চল, বিশেষ করে লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বৃহত্তর বরিশাল জেলার লোকজনদের কিডনিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার মানুষেরও কিডনির ঝুঁকি বেশি। কেন? এইসব এলাকার মাটিতে গবেষণা করে দেখা গেছে সেলিনিয়ামের পরিমাণ কম এবং সামুদ্রিক এলাকার লোকজন লবণ বেশি খায়। উত্তরবঙ্গের যেসব দিনাজপুর, রংপুরের এলাকার কথা বলেছি সেসব এলাকায় ঘ্যাগ নামে একটি গলার রোগের কারণে তারা আয়োডাইজ সল্ট একটু বেশি করে খায়। সুতরাং এই যে লবণ বেশি খাওয়া, এর কারণে কিন্তু কিডনির সবচাইতে বেশি ক্ষতি হয়। তাহলে কিডনি রোগে নেফ্রন আক্রান্ত হলে তাদের ফিল্টারিং ক্ষমতা নষ্ট হয়ে যায় বা কমে যায়। নেফ্রনগুলি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, প্রায় আঘাত কিংবা বিষাক্ত ফলাফল হিসাবে ঘটে। তবে বেশিরভাগ কিডনি রোগ ধীরে ধীরে নিঃশব্দে নেফ্রনগুলিকে ধ্বংস করে। বছরের পর বছর, ইভেন দশক ধরে এই ক্ষতি হতে পারে। এমন এক সময় আসে যখন প্রকট হয়ে পড়ে, তখন চিকিৎসার একমাত্র ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় থাকে না। তাহলে এতক্ষণ আমি কিডনির সংজ্ঞা, কিডনির অবস্থান, কিডনির কাজ, গুরুত্ব, কিডনি সম্পর্কে রোগ আলোচনা নিলাম। এবার কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলি কি তার বিবরণ দিচ্ছি। কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলি আমি আগেই কিছুটা উল্লেখ করেছি, তারপরও এখন একটু বিস্তারিত কথা না বললে নয়। কারণ সাধারণ যারা আমাদের বন্ধু ডাক্তার আছেন এবং যারা যে সমস্ত সাধারণ লোক আজ আমার এই
ভিডিও শুনছেন তারা এই বিষয়গুলি সম্পর্কে জানলে, সচেতন হলে সবাই উপকৃত হবে এবং আমরা সবাই উপকৃত হব, অর্থাৎ জাতি ও রাষ্ট্র উপকৃত হবে। প্রস্রাবের পরিবর্তন প্রথম লক্ষণ। কিডনি রোগের একটি বড় লক্ষণ হলো প্রস্রাবে পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি বা কম হবে, বিশেষ করে রাতে এই সমস্যাটা বাড়ে। প্রস্রাবের রং গাঢ় হবে, অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হবে না। এই যে প্রস্রাবের বেগ আসলো, প্রস্রাব হলো না, সে ঠিকমতো পানি খেয়েছে কিনা সেটা বিবেচ্য বিষয়। আমি সাথে সাথে কিছু চিকিৎসার কথাও বলছি। প্রস্রাবের সময় ব্যথা। প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালা পোড়া এগুলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পিছনে ব্যথা হয়। 3, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। প্রস্রাব থেকে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয়। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কোনো অবস্থাতে অবহেলা করা যাবে না। 4 হলো দেহের ফুলাভাব। কিডনি শরীর থেকে বর্জ্য কিংবা বাড়তি পানি বের করে দেয়। এখন যখন দিতে পারছে না তখন সেটা বডিতে পানি চলে যাচ্ছে। এই যে বাড়তি পানি বের হতে পারছে না, সমস্যা হচ্ছে, কাজে এই বাড়তি পানির কারণে বডি ফুলে যাচ্ছে। আপনাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেই সময় আরো লক্ষণীয়, আপনাকে মনোযোগী হতে হবে। আপনার WBC লোহিত রক্তকণিকা কমে যাচ্ছে কিনা, মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে কিনা। যখন মস্তিষ্কে অক্সিজেন সাপ্লাই কমে যাবে তখন দেখবেন আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং আপনি এই পড়লেন, এই ভুললেন, অথবা পরিচিত লোকের নামও ভুলে গেলেন। এগুলি হোমিওপ্যাথিতে বিভিন্ন রকমের ওষুধ আছে, মেডোরিনাম আছে, অ্যানাকার্ডিয়াম আছে, সেটা যখন হোমিওপ্যাথি ডাক্তাররা চিকিৎসা করবেন সেই বিষয়ে তারা বিবেচনায় নেবেন। আমি শুধু লক্ষণগুলির কথা এখানে উল্লেখ করছি। কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত অনুভব হবে, আর কিডনি সংক্রমণ হলে জ্বরও আসতে পারে। তো এই অবস্থায় এখন এই যে এখন বর্ষার দিন, চৈত্র বৈশাখ মাসের মানুষ অনেকে কাঁথা গায়ে দিয়ে ঘুমায়, লেপ গায়ে দিয়ে ঘুমায়, কম্বল গায়ে দিয়ে ঘুমায়। তার মানে কি, আমরা তাকে কি দিই? আমরা বেশিরভাগ ক্ষেত্রে সরিনাম দিই, কিন্তু চিন্তা করি না, তাকে পরীক্ষার কথা বলি না যে ইউ গো টু হসপিটাল, ইউ গো টু প্যাথোলজি, ইউ গো টু টেস্ট, ব্লাড টেস্ট করে আসেন। দেখেন কেন এই গরমের মধ্যে আপনাকে কাপড় পরে, কম্বল পরে, জাম্পার পরে থাকতে হচ্ছে, সেই বিষয়টি পরীক্ষা করার দরকার আছে। বমি বমি ভাব, রক্তে বর্জনীয় পদার্থ বেড়ে যাওয়ায় কিডনি রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে। আপনি এই ভাব দেখলে খালি ইপিকাক বা অন্য কোনো বমি প্রতিরোধক ওষুধ দেবেন না, বা MBBS বা FCPS ডাক্তারের কাছে গেলে তারা স্টেমেটিল ওষুধ দিয়ে থাকে, বমি হচ্ছে, স্টেমেটিল সহ নানা রকমের তাদের ওষুধ তারা দিয়ে থাকে। বাট জরুরি দরকার যে পরীক্ষা করে দেখা দরকার কিডনির অবস্থাটা কি। ছোট ছোট শ্বাস। কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এছাড়া কিডনি রোগে শরীরের রক্ত শূন্যতা দেখা দেয়। এসব কারণে শ্বাসের সমস্যা হয়, তাই অনেক ছোট ছোট করে তারা শ্বাস নেয়। আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, বয়স কিডনি রোগের একটি অন্যতম কারণ। বয়স 60 বছর হলে কিডনিতে সমস্যা দেখা দিতে পারে, কারণ আপনি তখন মার্জিনাল এজে চলে গিয়েছেন। দ্যাট ইজ কিটানিন 1.40 থেকে বৃদ্ধি পেয়ে অথবা ইজিএফআর 80-র নিচেই কমে আপনাকে 60 হয়ে গেছে কিনা। যদি ইজিএফআর 140 হয়, যদি কিটানাইন যদি 1.40 হয়, আর যদি ইজিএফআর কমে 60 হয়, তাহলে আপনাকে ভাবতে হবে আপনি কিডনি 3 নম্বর গ্রেডে আছেন, অর্থাৎ আপনার কিডনি অবস্থা 60% কাজ করছে মাত্র। সে কথা আমি পরে বলবো। যারা খেলোয়াড়, বেশি ব্যায়াম করে, তাদের কিন্তু কিটানিন বৃদ্ধি পায় এবং ইজিএফআর কমে যেতে পারে। কিডনি রোগে প্যাথোলজিক্যাল টেস্ট কি, এ তো আমরা বললাম এতক্ষণ, কিডনির লক্ষণ বললাম। তো টেস্টটা কি করতে হবে সেটা আমাদের জানতে হবে। এটা আমাদের হোমিওপ্যাথি বন্ধুদের জানার জন্য আমি বলছি। কিটানিন
হাই রেঞ্জ হলো কিনা, অর্থাৎ 1.40 মিলিমোলের থেকে বেশি হলো কিনা, সেজন্য কিটেনিন টেস্ট, ইজিএফআর টেস্ট করতে হবে। ইজিএফআর নর্মাল রেঞ্জ 1.1 to 5 mgdl। এটা যদি এটা নির্ভর করে বডির ওয়েট অ্যান্ড হাইটের উপর। এটাই প্রকৃত টেস্ট। কিটেনিন শুধু ব্লাড নিয়ে টেস্ট করে, বাট ইজিএফআর রোগীর ব্লাড ওয়েট অ্যান্ড হাইট, বয়স, জাতি, লিঙ্গ বিবেচনায় নেওয়া হয়। এটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এসিআরটা কি? কিটেনিন রেশিও, ইউরিনের সাথে প্রোটিনের একটা রেশিও, যে সেখানে ইউরিন দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা, অ্যালবুমিন যাচ্ছে কিনা, সেই পরীক্ষাটা করা হয়। এরপর আছে আইপিটিএইচ, কনসেন্ট্রেশন অ্যান্ড মেনটেনিং ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস concentration. It can be used to combination with phosphate binders and vitamin D agent. The initial dosage of 30 milligram by mouth on 1 day. এটা অ্যালোপ্যাথি ডাক্তার বন্ধুরা আপনাকে দেখবে। অ্যালোপ্যাথি বন্ধুরা তাদের কাছে যদি যান, আপনি HBV এই আপনার এটা আপনি নিয়েছেন কিনা, যদি না নিয়ে থাকেন তাহলে এটা আপনাকে তারা টেস্টে দেবে, এবং আপনি এটা টেস্ট করলে বুঝতে পারবেন যে আপনি লিভার টেস্ট করতে হবে, ALT, ASGPT এটাও আপনাকে টেস্ট করতে হবে। আপনার ইলেকট্রোলাইট ঠিক আছে কিনা, সুগার, অ্যালবুমিন এবং আল্ট্রাসাউন্ড করে তারা দেখতে পারে, ইউরিন কালচার করতে পারে। যদি বয়স 60 হয়, প্লাস যদি প্রেশার থাকে বা হাইপারটেনশন থাকে, তাহলে অনেক বেশি সতর্ক হতে হবে। খেয়াল রাখতে হবে ঘন ঘন প্রস্রাব, বিশেষত রাত্রে প্রস্রাবের কারণে ঘুম ভাঙলে আপনাকে বেশি করে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি, এবং আপনি যেখানে যান এরকমের পরামর্শ পাবেন। প্রস্রাবে প্রোটিন এবং অ্যালবুমিন থাকার অর্থ আপনার কিডনি ফিল্টারিং ইউনিটগুলি রোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্রনিক কিডনি ডিজিজ সিকেডির কয়েকটি পর্যায় রয়েছে, যা জানা প্রত্যেকটি মানুষের দরকার, এবং এটা জানলে, সচেতন হলে তখন কিন্তু আমরা অনেক লোককে রক্ষা করতে পারবো। মানুষ সচেতন হলে হোমিওপ্যাথি ওষুধ খাবে, তখন বলবে না যে হোমিওপ্যাথি দেওয়ানি আর অ্যালোপ্যাথি হলো ফৌজদারি। অ্যালোপ্যাথিতে গেলে খুব তাড়াতাড়ি রোগ সারে, আর হোমিওপ্যাথিতে গেলে রোগ ধীরে ধীরে দেরিতে সারে। বন্ধু না, হোমিওপ্যাথিতে দ্রুত এবং নির্দোষ নিরাময় হয়। অ্যালোপ্যাথিতে গেলে আপনার রোগ আরোগ্য হবে বটে, আপনি ভিসিয়াস সার্কেলের মধ্যেও পড়ে যেতে পারেন। স্টেজ 1 হচ্ছে উইথ নর্মাল অ্যান্ড হাই ইজিএফআর। সেটা কত? যদি 90-র নিচে হয় তাহলে হবে স্টেজ 1। যদি ইজিএফআর 91 হয়, 90 ml by min হলে স্টেজ 1। হোয়াট ইজ স্টেজ 2? মাইল্ড কিডনি ডিজিজ। মাইল্ড সিকেডি নির্ভর করছে আপনার পরীক্ষার রিপোর্টে যদি দেখা যায় ইজিএফআর ইকুয়াল টু 60 থেকে 89 ml by min, তাহলে আপনি সেকেন্ড স্টেজে আছেন। স্টেজ 3A, স্টেজ 3 কে দুই ভাগে ভাগ করা হয়েছে। মডারেট সিকেডি, ইজিএফআর 45 থেকে 59 ml অবলিক মিন, আর স্টেজ 3B মডারেট সিকেডি, ইজিএফআর 30 থেকে 44 ml অবলিক মিন। স্টেজ 4 হচ্ছে সিভিয়ার সিকেডি, ইজিএফআর যদি 15 থেকে 29 হয় তাহলে সিভিয়ার, অ্যান্ড স্টেজ 5 ইজিএফআর লেস দ্যান 15, অর্থাৎ আপনার ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় নাই। আপনাকে আপনার টাকা থাক আর না থাক, আপনি জমি বেচেন, নাই গরু বেচেন, আর না যাই বেচেন, যদি নিজে বেঁচে থাকতে চান অ্যালোপ্যাথি বন্ধুদের কাছে যান, তাহলে তারা আপনাকে ডায়ালিসিস দিয়ে আপনাকে যতদিন বাঁচিয়ে রাখার
যায় তারা তা চেষ্টা করে দেখবে। এবার আমি সিকেডি চিকিৎসার বিষয়ে আলোচনা করছি। খুবই মনোযোগ দিয়ে শোনা ও বুঝার চেষ্টা করবেন, উপকৃত হবেন। অ্যালোপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, অভিজ্ঞতা নেই। আমি শুধু কিছু যতটুকু আমার আইডিয়া আছে, জানি, সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি। কিডনি প্রতিস্থাপন একটা চিকিৎসা আছে যা খুব ব্যয়বহুল। এই প্রতিস্থাপন করলেই যে 100% আপনি নিরাপদ হবেন সে সম্পর্কে সন্দেহ আছে। তাছাড়া কিডনি পাওয়ার জন্য আপনাকে মৃত্যুবরণকারী ব্যক্তির কাছ থেকে অথবা জীবিত দাতার কাছ থেকে অথবা আপনার আত্মীয় বন্ধুর নিকট থেকে আনতে হবে, যা খুবই কষ্টসাধ্য এবং অত্যন্ত ব্যয়সাধ্য। কেউ আপনাকে কিডনি দেবে, সে একটা দিলে তার একটা থাকবে, সে কিভাবে চলবে, তার পরিবার এটা বিবেচনা করবে, তারপরে সে আপনাকে দেবে। যারা কিডনি বিক্রি করে তারাও তো এটা চিন্তা করবে, কে বিক্রি করবে, নিজের জীবন বাজি রেখে আপনাকে কে কিডনি দিবে। হয়তো দিচ্ছে, এভাবে চিকিৎসা হচ্ছে, কিন্তু কাজটা যত সহজ বলছি এত সহজ নয়। সুতরাং কিডনি অত্যন্ত মারাত্মক, নীরব ঘাতক ব্যাধি। সে কারণে আপনি একজন বাংলাদেশি হলে, বাংলাদেশের একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। তন্মধ্যে দীর্ঘস্থায়ী জটিল কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 1.80 কোটি, অর্থাৎ 1,80,00,000। প্রতি ঘন্টায় মৃত্যুবরণ করছে 5 জন, যা কোভিড-19 থেকেও বেশি। যেহেতু কিডনির হেমোডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্টেশন খুব ব্যয়বহুল, সে কারণে বলতে গেলে বেশিরভাগ মানুষই ভাই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে। তাছাড়া দীর্ঘস্থায়ী কিডনি রোগীদের বেশিরভাগই হার্ট অ্যাটাকে মারা যায়। বাস্তবে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাই প্রেশার অর হাইপারটেনশন, গাউট আর্থ্রাইটিস ইত্যাদি মেটাবলিক ডিসঅর্ডার রিলেটেড যেসব ডিজিজ রয়েছে সেগুলি কখনো সারে না, নিয়ন্ত্রণে থাকে মাত্র। জরুরি প্রয়োজনে মানুষ সেখানে যায়, যেতে বাধ্য হয়। আমরা হয়তো তত দক্ষতার সাথে এই জিনিসগুলি কন্ট্রোল করতে পারছি না বা পারি না। এসব রোগের ওষুধ বছরের পর বছর, যুগের পর যুগ সেবন করতে হয়। এক সময় আসে যখন এসব ওষুধ আর রোগীকে নিয়ন্ত্রণ করতে পারে না, সাইড ইফেক্ট হিসাবে সিকেডি দেখা দেয়। তাহলে আমি সিকেডির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, চিকিৎসা সম্পর্কে বলেছি। এবার আমি হোমিওপ্যাথিতে সিকেডির কি চিকিৎসা আছে। আমরা জানি সিকেডির হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে, সাথে ম্যানেজমেন্ট, পথ্যাদি ইত্যাদি। একজন অভিজ্ঞ ও দক্ষ হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল চিকিৎসক কিভাবে অতি অল্প সময়ে ও সহজে সিকেডি চিকিৎসা করতে পারে তার বিস্তারিত আলোচনার সুযোগ এখানে নাই, যেহেতু আমার টাইম লিমিটেশন আছে। তারপরেও আমি চেষ্টা করব নির্দিষ্ট টাইমের মধ্যে এটা শেষ করার। মনে রাখতে হবে, বিশ্ব মানবতার বিজ্ঞানী মহাত্মা হানিম্যান আবিষ্কার করেছেন ট্রিট দ্য পেশেন্ট, নট টু দ্য ডিজিজেস। এই কথাটি মাত্র কয়েকটি ওয়ার্ডে সীমাবদ্ধ হলেও এর গাঠনিক গভীরতা সুদূর প্রসারী এবং সুগভীর তাৎপর্যপূর্ণ। আমি আজকের এই আলোচনায় এ কথার ব্যাখ্যা বিশ্লেষণ দেব না, দিতে আসি নাই, দিবও না, দিতে পারছিও না। শুধু সিকেডি চিকিৎসার চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে থাকি। মহামতি ডাক্তার
জে.টি. কেন্ট তার বিখ্যাত গ্রন্থ রেপার্টরিতে ইউরিনারি অর্গানস, ব্লাডার 645 পেজ, কিডনি 662 পেজ, প্রোস্টেট 667 পেজ, ইউরোথ্রোস 669 পেজ অ্যান্ড ইউরিন 680 পেজে বিস্তারিত ওষুধ তালিকা প্রদান করেছেন। আমি যদি এখানে একটি বা দুটি ওষুধের কথা বলি তাহলে সেটা ভুল হবে, সেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হবে না, সেটা হবে অ্যালোপ্যাথির মতোই রোগের চিকিৎসা, রোগীর নয়। রোগের চিকিৎসা আর রোগীর চিকিৎসা far difference between them, so that we have to discuss, we have to find out what is the constitutional treatment. আমরা একটা ওষুধের তালিকা পাবো, রেপার্টরিতে আমরা যে কথা বলেছি, যে কথার আমি উল্লেখ করেছি, আমি স্পষ্ট করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে একটি কথা না বললে নয় যে কিডনি কিন্তু রেপার্টরিতে ব্লাডার 645 পেজে আর কিডনি হচ্ছে 662 পেজে। তাহলে যেখানে আমরা কিডনির কথা আলোচনা করছি সেখানে দেখা যাচ্ছে কিডনির ওষুধ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন মহামতি কেন্ট 662 পেজে রেপার্টরির, আর আগে দিয়েছেন উনি ব্লাডার সম্পর্কে। ব্লাডার কোনটা? যেটা প্রসাবটাকে ধরে রেখে এবং প্রসাবের থলি বলে আমরা যেটাকে জানি, তারপরে প্রসাব নালী দিয়ে যেটাকে আমরা ইউরেটার বলি সেটা দিয়ে সে বের করে দেয়। তাহলে আমরা কিডনির আলোচনায় আসলেও মহামতি কেন্ট অত্যন্ত দক্ষ, বিজ্ঞ, এক্সেপশনাল ডাক্তার। তিনি আগে ব্লাডারের কথা আলোচনা করে পরে কিডনির কথা আলোচনা করেছেন। তো সেই জন্য যাতে কোনো কনফিউশন না দাঁড়ায়, না হয়, সে কারণে আমি এই পার্থক্যটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। এছাড়া জেনিটেলিয়া 693 পাতা এবং জেনারেলিটিস 1341 পেজে সহ, এটা কেন্টের রেপার্টরি সহ, আপনি সিনথেসিস রেপার্টরি, রবিন মার্ফির রেপার্টরি সহ অন্যান্য যে কোনো রেপার্টরিতে আপনি এই কিডনি এবং ইউরিন সম্পর্কে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে আমাদেরকে চিকিৎসা করতে হবে, এটা মনে রাখতে হবে। আমি এখানে কিডনি ফেলিওর বা ক্রনিক সিকেডি এর ক্ষেত্রে ব্যবহৃত কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের একটা সংক্ষিপ্ত তালিকা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে ক্রনিক, এখানে আমি প্রায় 22-23টা ওষুধের কথা এখানে উল্লেখ করেছি, বাট আমি সবগুলির নাম বলছি না। আমি সেকেন্ড গ্রেডের ওষুধ যেমন লাইকোপোডিয়াম, ম্যাগনেসিয়াম ইওর, ম্যাগনেসিয়া সালফ, ফসফরাস, সালফার, ইউরিয়া, থুজা, স্ট্রামোনিয়াম, এই কয়টি ওষুধের কথা বলছি। এগুলি আপনারা যে কোনো রেপার্টরিতে গেলে আরো অনেক ওষুধ পাবেন, যেটা আপনার রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি প্রয়োগ করবেন। এখন ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে, আপনি জানেন ক্রিয়েটিনিন বাড়ার কোনো কারণ
আপনার জানা নাই, কিন্তু আপনি এটুকু জানেন যে রোগী যখন বলবে যে ভাই আমি দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছি, গ্যাসের জন্য মরে গেলাম, খাবার খেলেই আমার গ্যাস হয়, হেউ হেউ করে ঢেকুর তুলি অথবা বায়ু যায়, বুকে জ্বালা, পেটে জ্বালা, ঢেকুর উঠা,